বাংলার রাজনীতিতে অবিশ্বাস্য পালাবদল। মমতার শেষ ভরসা এখন তারই বিতাড়িত শত্রু। হঠাৎ করেই বাংলার রাজনৈতিক মানচিত্র এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে গতকালের শত্রু আজ মিত্র, আর গতকালের বিশ্বস্ত আজ সবচেয়ে বড় প্রতিপক্ষ। যাকে একদিন ঘাট ধাক্কা দিয়ে দলের বাইরে ফেলে দেওয়া হয়েছিল, আজ সেই মানুষটি এগিয়ে আসছেন রাজনৈতিক লাইফ সাপোর্ট নিয়ে। আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। 2025 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যা ঘটেছে সেটাকে সাধারণ পরাজয় বলা যাবে না, এটা একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক ভূমিকম্প। টানা বছরের পর বছর ক্ষমতায় থেকে যিনি নিজেকে বাংলার অঘোষিত সম্রাজ্ঞী মনে করতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষমতার অলিন্দ থেকে পুরোপুরি ছিটকে পড়েছেন। শুধু জনগণই তাকে প্রত্যাখ্যান করেননি, তার নিজের দলের অভ্যন্তরে যারা এবার জিতে বিধায়ক হয়েছেন তারাও এই পরাজয়ের ধাক্কা কিছুতেই সামলাতে পারছেন না। সবার চোখে একটাই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব হলো? কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এখন চলছে তীব্র ভাঙনের প্রক্রিয়া। নেতৃত্বহীন একটি দল যেভাবে দিশেহারা হয়ে পড়ে, তৃণমূলের বর্তমান অবস্থা ঠিক সেই রকম। বিধানসভায় বিরোধী দলের নেতা কে হবেন, এই নিয়ে দলের ভেতরে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। রীতিব্রত চট্টোপাধ্যায়ের মতো নেতাদের নাম উঠে এলেও দলের জয়ী বিধায়কদের একটা বড় অংশই তাদের মেনে নিতে রাজি নন। কারণটা সোজা, এই নেতাদের না আছে জনভিত্তি, না আছে বিধানসভায় দাঁড়িয়ে শাসক দলের চোখে চোখ রেখে কথা বলার মতো রাজনৈতিক ওজন। আর ঠিক এই শূন্যতার মধ্যেই সামনে আসছেন এমন একটি নাম যাকে নিয়ে পুরো বাংলার রাজনৈতিক মহল এখন হতভম্ব। মনে করুন সেই দিনটার কথা, তৃণমূল কংগ্রেসের ভেতরে নিজের স্বাধীন মতামত প্রকাশ করার অপরাধে হুমায়ুন কবিরকে চরম অপমান করা হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্দেশে তাকে আক্ষরিক অর্থে ঘাট ধরে বের করে দেওয়া হয়, রাস্তায় নামানো হয় তাকে। রাজনৈতিক কেরিয়ার শেষ এমনটাই ভেবে নিয়েছিলেন অনেকে। কিন্তু হুমায়ুন কবির দমে যাননি, অপমানের জবাব তিনি দিয়েছেন রাজনীতির ময়দানেই। নিজের নতুন দল গড়েছেন, বুক চিতিয়ে নির্বাচনে লড়েছেন, আর এবারের বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন নওদা এবং রেজিনগর দুটো থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। এরপরই সামনে আসে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি। ভারতীয় নির্বাচন বিধি অনুযায়ী কোনো প্রার্থী যদি দুটি আসনে জয়ী হন, তবে তাকে একটি আসন অবশ্যই ছেড়ে দিতে হয়। অর্থাৎ হুমায়ুন কবির নওদা এবং রেজিনগর দুটি আসনই নিজের হাতে ধরে রাখতে পারবেন না, একটি আসন ছাড়তে হবে। সেখানে 6 মাসের মধ্যে উপনির্বাচন হবে। সাধারণত এই পরিস্থিতিতে যে কোনো নেতা তার নিজের দলের কোনো বিশ্বস্ত প্রার্থীকে সেই আসনে দাঁড় করাতেন, সেটাই স্বাভাবিক হিসাব। কিন্তু হুমায়ুন কবির যা করলেন সেটা বাংলার রাজনীতিতে এক বিরল নজির। তিনি ঘোষণা দিলেন তার ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে দাঁড়ানোর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাচ্ছেন। হ্যাঁ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি তাকে চরম অপমান করে দল থেকে বিতাড়িত করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? যে মানুষটি তার সাথে এমন আচরণ করলেন, তার প্রতি এই হঠাৎ উদারতা কিসের? হুমায়ুন কবির কিন্তু আবেগে ভেসে এই প্রস্তাব দেননি, এর পেছনে রয়েছে একটা সুগভীর রাজনৈতিক গণিত। বর্তমানে তৃণমূল কংগ্রেস বিধানসভায় বিরোধী দলের ভূমিকায়, কিন্তু দলের ভেতরে এমন কোনো নেতা নেই যিনি শাসক বিজেপির মুখোমুখি দাঁড়িয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেন। বিরোধী দলের নেতা পদে যার নাম আসছে, তাদের কারোরই সেই রাজনৈতিক কারিশমা বা অভিজ্ঞতা নেই। হুমায়ুন কবির এটা স্পষ্ট বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভায় না থাকেন তাহলে বিরোধী দল হিসেবে তৃণমূলের কোনো কার্যকর অস্তিত্বই থাকবে না। আর বিরোধী দল দুর্বল হলে গণতন্ত্রে ভারসাম্য থাকে না। একচেটিয়া ক্ষমতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বাংলার মানুষ ইতিমধ্যেই দেখেছেন। ব্যক্তিগত তিক্ততা ভুলে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে হুমায়ুন কবির তাই তার ছেড়ে দেওয়া আসনটি মমতার হাতে তুলে দিতে চাইছেন। এটা দয়া নয়, এটা কৌশল। এটা প্রতিশোধ নয়, এটা রাজনৈতিক পরিপক্কতা। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। আজকের এই করুণ পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে দায়ী করার সুযোগ নেই। পুরো ব্যাপারটা যদি পেছন থেকে বিশ্লেষণ করা হয়, তাহলে পতনের মূল কারণ একটাই, পরিবারতন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল ছিল তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠিত করা। দলের সমস্ত ক্ষমতার চাবিকাঠি তিনি ধীরে ধীরে অভিষেকের হাতে তুলে দিয়েছিলেন। পুরনো যোগ্য এবং অভিজ্ঞ নেতাদের একে একে কোণঠাসা করা হলো, কেউ প্রশ্ন তুললে তাকে দমন করা হলো, কেউ মতপার্থক্য দেখালে তাকে বহিষ্কার করা হলো।
অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ওই বিশাল দায়িত্বের জন্য যোগ্য নন এটা দলের নিচতলা থেকে উপরতলা পর্যন্ত সবাই জানতেন, কিন্তু মমতার ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি। আর এই নীরবতাই দলের ভেতরে বিষ ছড়িয়ে দিয়েছে ধীরে ধীরে। এই ভাইপো প্রেমের সবচেয়ে বড় শিকার হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একটা সময় ছিল যখন তৃণমূল কংগ্রেসে মমতার পরেই শুভেন্দুর স্থান ছিল। দলের প্রতিটি বড় নির্বাচনী জয়ের পেছনে তার কৌশল, তার মাঠের কাজ, তার সাংগঠনিক শক্তি ছিল অপরিহার্য। কিন্তু অভিষেককে প্রতিষ্ঠিত করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ক্রমাগত কোণঠাসা করে ফেললেন। তাকে দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলো, তার রাজনৈতিক অবদানকে অস্বীকার করা হলো। আত্মসম্মান রক্ষার্থে শুভেন্দু অধিকারী বাধ্য হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। আর আজ সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইতিহাসের এর চেয়ে নিষ্ঠুর পরিহাস আর কি হতে পারে? যাকে নিজের হাতে গড়া দল থেকে ঠেলে বের করে দিয়েছিলেন, আজ সেই মানুষটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে টেনে নামিয়েছেন। মমতা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নেও হয়তো এই দৃশ্য কল্পনা করেননি। একবার ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে মাথায় না তুলতেন, যদি শুভেন্দু অধিকারীকে তার প্রাপ্য সম্মানটুকু দিতেন, তাহলে আজ বাংলার রাজনৈতিক চিত্র সম্পূর্ণ ভিন্ন হতো। বিজেপি কোনোভাবেই এই রাজ্যে ক্ষমতায় আসতে পারত না। মমতা আবারও নির্বাচিত হতেন, আবারও মুখ্যমন্ত্রী হতেন, এবং হয়তো একদিন মমতার অবসরের পর শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবেই তৃণমূলের হয়ে মুখ্যমন্ত্রী হতেন। কিন্তু রক্তের সম্পর্ককে যোগ্যতার চেয়ে বড় করে দেখতে গিয়ে মমতা নিজেই নিজের সাম্রাজ্যই ধ্বংস করে ফেললেন। একটা গোটা দলের মেরুদণ্ড ভেঙে দিলেন আর নিজেকে ঠেলে দিলেন রাজনৈতিক অন্ধকারের গভীরে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পষ্ট। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা পর্যন্ত আজ বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই দলের এই দশা। কিন্তু এখন আক্ষেপ করে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন হুমায়ুন কবিরের দেওয়া এই প্রস্তাব মমতার জন্য এই মুহূর্তে একমাত্র সুযোগ। উপনির্বাচনে জিতে বিধানসভায় প্রবেশ করা এবং বিরোধী দলনেত্রীর ভূমিকায় দাঁড়ানো, এটাই এখন তার সামনে একমাত্র কার্যকর পথ। তিনি যদি বিধানসভায় না থাকেন, তাহলে তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই। বিরোধী দল হিসেবে দলটি বিলীন হয়ে যাবে, আর মমতা নিজেও চিরতরে রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন নিজের পুরনো অহংকার আর জেদ ভুলে যেতে? যে মানুষটিকে তিনি একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আজ সেই মানুষটির দেওয়া রাজনৈতিক অক্সিজেন কি তিনি গ্রহণ করবেন, নাকি নিজের ইগো ধরে রেখে ভাইপো অভিষেককে নিয়ে চিরতরে রাজনৈতিক সন্ন্যাসে চলে যাবেন? বাংলার রাজনীতি এই মুহূর্তে এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে পরবর্তী কয়েক সপ্তাহে যা ঘটবে তা আগামী এক দশকের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, কিন্তু ইতিহাস দ্বিতীয় সুযোগ খুব কম মানুষকেই দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই বিরল দ্বিতীয় সুযোগের সামনে দাঁড়িয়ে আছেন। প্রশ্ন হচ্ছে, তিনি কি সেই সুযোগটা কাজে লাগাবেন? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উচিত হুমায়ুন কবিরের ছেড়ে দেওয়া আসনের লড়াই, নাকি এবার সত্যিই রাজনীতি থেকে সরে যাওয়ার সময় হয়েছে? আপনার মতামত কমেন্টে জানান।